সুজিত আর মধু শহরের একটা কারখানায় কাজ করত। শান্তি, কাল মাকে ফোন করেছিলাম। আচ্ছা, মায়ের শরীর কেমন আছে? বলছিল আজকাল মায়ের শরীর খুব একটা ভালো যায় না। তো তুমি কি বললে? আমি বললাম ডাক্তার দেখাতে। ভালো করেছো, একবার ডাক্তার দেখিয়ে নেবে, নিশ্চিত হওয়া যাবে। সেটাও ঠিক, কিন্তু তাও আমার কিছু ঠিকঠাক মনে হচ্ছে না। হ্যাঁ জানি তোমার মায়ের জন্য খুব চিন্তা হয়, কিন্তু আমরা কাজ ছেড়ে তো যেতেও পারবো না। না হ্যাঁ, তা তো ঠিকই। চলো এখন আমরা কাজে যাই। সকাল থেকে সন্ধ্যা অবধি দুজন সেলাই মেশিন চালাতো, আর ডিউটির পরে এখানকারই কাছাকাছি একটা ঝুপড়িতে থাকতো। আর এটাই ছিল ওদের জীবনের রোজ পরিশ্রম করা আর দারিদ্রতায় জীবন কাটানো। একদিন রাতে সুজিত গভীর ঘুমেছিল। ওর মনে হলো যেন ওর মা ওকে ডাকছে। সুজিত, সুজিত, শুনছিস? ফিরে আয়। মায়ের ডাক শুনে ওর ঘুম ভেঙে গেল, আর ও ঘেমে স্নান করে মায়ের কথা ভাবতে লাগলো। হে ভগবান, মা যেন ভালো থাকে। মধুরও ঘুম ভেঙে গেল। কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? মা আমায় ডাকছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, আমাদের গ্রামে যাওয়া উচিত। ঠিক আছে। সকালে প্রথম বাস ধরে দুজনে গ্রামে গেল, আর বাড়ি পৌঁছে দেখলো সুজিতের মা বিছানায় শুয়ে তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। মা, মা! তুই এসেছিস বাবু, ভগবান আমার কথা শুনেছে। তোকে না দেখে আমি কিভাবে মরতে পারতাম। মা, এইসব কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। না বাবু, আমার শেষ সময় চলে এসেছে। তোকে একটা রহস্য বলে মরবো, এটাই ইচ্ছা ছিল। কিসের রহস্য? জাদু লঙ্কার রহস্য। জাদুর লঙ্কা? আমার আলমারিতে একটা কাঠের কৌটো আছে, ওর ভেতরে লঙ্কার বীজ আছে, জাদু লঙ্কা। ওগুলো খেতে পুঁতে দিস আর লঙ্কার চাষ কর। জাদু লঙ্কা তোর সব ইচ্ছে পূরণ করবে। এই কথা বলে সুজিতের মা মারা গেল। মা! সুজিত আর মধু খুব খুব কাঁদল। কয়েকদিন পরে, তোমার মনে আছে তো মা আমাদের একটা রহস্য বলেছিলেন? হ্যাঁ মধু। এই হলো সেই জাদুর লঙ্কার বীজ, আমাদের এগুলো খেতে পুঁতে দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু অনেক সময় লাগবে। কোনো ব্যাপার না, আমাদের ভাগ্য তো বদলেও যেতে পারে। পরের দিন সুজিত আর মধু দুজনেই খেতে গেল, আর লঙ্কার বীজগুলো খেতে পুঁতে দিল। এখন আমাদের জাদুর লঙ্কা বেরোনো অবধি অপেক্ষা করতে হবে। লঙ্কার বীজে একই জাদু ছিল তা তো ওরা জানতই না, কিন্তু ওরা লঙ্কা গাছ বেরোনোর অপেক্ষা করতে লাগলো। খেতে বীজ পুঁতে দিয়ে দুজনে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। হাঁপিয়ে গেছো? হ্যাঁ। আর নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি কিছু বানিয়ে দাও। মধু রান্নাঘরে খাবার বানাতে শুরু করলো। আর কিছুদিন একটু পরিশ্রম করতে হবে, তারপর আমাদের ভাগ্য বদলে যাবে। তাই তো আশা করছি। তারপর ওরা কিছুক্ষণ খাবার খেলো, আর জাদু লঙ্কার স্বপ্ন দেখতে দেখতে দুজনে ঘুমিয়ে পড়ল। পরের কয়েকদিন ওরা দুজনে খেতে জল ঢালার কাজ করতে লাগলো। কে জানে কবে এই জাদুর লঙ্কা হবে। ধৈর্য ধরো। জাদুর লঙ্কাতে কি জাদু থাকবে? জানি না, যা হবে ভালোর জন্যই হবে। রোজ দুজনে দূর থেকে ক্ষেতের জন্য জল আনতো, আর এখন ওদের ক্ষেতে ছোট ছোট গাছ দেখা যাচ্ছিল। বাহ, এই না হলো কথা। আর কয়েকদিনের মধ্যে লঙ্কা বেরোতে শুরু করবে। হ্যাঁ, আর এতে কি জাদু আছে সেটাও জানা যাবে। হ্যাঁ, এতদিন ধরে কঠোর পরিশ্রমের পরে আজ সুজিত আর মধুর মুখে হাসি ফুটেছিল। যদি তুমি না থাকতে তাহলে আমি একাই সব কিভাবে করতাম? এসব ভাবছো কেন? এখন শুধুই জাদু লঙ্কার বেরোনোর অপেক্ষা। আমরা দুজন এত পরিশ্রম করেছি। হ্যাঁ। সুজিত আর মধুর জাদু লঙ্কাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু ওরা তো জানতো না যে ওদের সাথে কি হবে। পরের দিন সকালে সুজিত যখন ওর খেতে গেল, তখন ওর খেতে অনেক ফসল উঠেছিল। সুজিত নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। জাদুর লঙ্কা বেরিয়ে গেছে। সুজিত চিন্তিত ছিল। ও দৌড়ে বাড়ি গেল। মধু, জাদুর লঙ্কা বেরিয়ে গেছে। কি? হ্যাঁ, এসব সব বেরিয়ে গেছে। মধু আর সুজিত দুজনেই খেতে এলো। মধু অবাক ছিল, দুজনে মিলে জাদু লঙ্কা ছিল। এতে কি জাদু আছে? দুজনে হতাশ হয়ে পড়েছিল।
বাড়ি ফিরে যায়। আমার মনে হয় না যে কোনো জাদু আছে। কিন্তু মা বলেছিল যখন তো নিশ্চয়ই এতে কোনো জাদু আছে। দুজনে হতাশ ছিল, তাও মধু কয়েকটা লঙ্কা ছিঁড়ে নিল। ওরা হতাশ হয়ে বাড়ি ফিরল। ওদের মনে হচ্ছিল ওদের সারা মাসের পরিশ্রমে জল ঢলে গেল। বাড়ি ফিরে মধু খাবার বানাতে শুরু করলো, আর ওই যেই ডালে লঙ্কা দিল তখনই পুরো ডাল সোনার হয়ে গেল। ওগো দেখো, সোনা? জাদু লঙ্কার জাদু। তার মানে এটা সত্যি জাদুর লঙ্কা? এটা ডালে দিতেই সোনা হয়ে গেল? হ্যাঁ, আমাদের তো ভাগ্যই খুলে গেল গো। আমাদের এখন আর কোনো কিছু চিন্তা নেই। হ্যাঁ মা, ধন্যবাদ। ওই সোনা বিক্রি করে সুজিত একটা বড় বাড়ি বানালো। এখন আর ওদের খাবার দাবারের কোনো চিন্তা ছিল না। জাদু লঙ্কা আমাদের জীবন বদলে দিয়েছে গো। আমরা কোথায় শহরের বাইরে ঝুপড়িতে সেলাই করতাম, আর কোথায় আমাদের নিজেদের বাংলো আছে। এসব আমার মায়ের আশীর্বাদ। হ্যাঁ, মা আমাদের দুজনের জীবন বদলে দিয়ে গেছেন। জাদু লঙ্কা সুজিত আর মধুর জীবন বদলে দিল। ওরা গরিব থেকে বড় লোক হয়ে গেল। ওরা দুজন গরিবদের সাহায্য করত। গ্রামের কারোর কোনো সাহায্য লাগলে ওরা ওদের কাছে দৌড়ে চলে আসতো। সুজিত, আমি আমার মেয়ের বিয়ে দেব, আমায় সাহায্য করো। সুজিত আর মধু মন খুলে লোকেদের সাহায্য করত, কারণ ওদের টাকা পয়সার কখনো শেষ হতো না। যখনই ওদের টাকার দরকার হতো ওরা খাবারে জাদু লঙ্কা দিত, আর খাবার সোনা হয়ে যেত। ওরা হয়তো ওই জাদু এই জন্যই পেয়েছিল যাতে সুজিত আর মধু লোকেদের সাহায্য করতে পারে। জাদু লঙ্কার জাদু কখনোই শেষ হওয়ার ছিল না। দমদমপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে ছিল মতি। মতিকে গ্রামের লোকেরা মিসাইল ম্যান বলতো, কারণ মতি এমন একটা রকেট বানাতে চাইতো যেটা সূর্য পর্যন্ত পৌঁছতে পারে। দিন রাত কাজ করে মতি রকেটের ডিজাইন তৈরি করলো আর ইসরোতে ইমেল করলো। কিছুদিন পর ইসরোর অধিকারীরা মতির সাথে দেখা করতে দমদমপুরে এলো। এই ছেলে, মতিলাল শাস্ত্রীর বাড়িটা কোথায়? কোন মতিলাল শাস্ত্রী? আরে ও যে এই গ্রামে নিজের রকেট ওড়াবার স্বপ্ন দেখছে। আরে মিসাইল ম্যান, ও লঙ্কার জমিতে আছে। চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। বাচ্চাটি গাড়িতে বসলো এবং অধিকর্তাদের পথ দেখাতে দেখাতে মতির ক্ষেতে নিয়ে গেল। ওই দেখুন, লঙ্কা লাগাচ্ছে। অধিকর্তারা দেখলো একজন চাষি লঙ্কা গাছের চারা লাগাচ্ছে। এটা দেখে তারা হাসতে লাগলো। এ রকেট বানাবে? এ দিওয়ালির রকেটও ওড়ায়নি জীবনে। আপনি মিসাইল ম্যানকে জানেন না, তাই এরকম বলছেন। ঠিক আছে, তুমি যাও, আমরা দেখা করে নেব। বাচ্চাটি চলে যেতেই অধিকর্তারা মতির সঙ্গে দেখা করলো। তুমি আসলে মতি, যে রকেট ডিজাইন পাঠিয়েছিলে আর টেকনিক্যাল সাহায্যও চেয়েছিলে? হ্যাঁ স্যার, আমি। এত কনফিডেন্স কোথা থেকে পাও? কেন, কি হলো স্যার? ডিজাইনে কোনো প্রবলেম আছে? ডিজাইন ঠিক আছে, কিন্তু তোমার মুখ আর ব্যাকগ্রাউন্ড দেখে আমরা টাকা নষ্ট করতে চাইছি না। স্যার, ডিজাইনে কোনো খারাপ থাকলে একদম মানা করুন, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখে খারাপ সিদ্ধান্ত নেবেন না প্লিজ। আমার ব্যাকগ্রাউন্ড আপনার থেকে ভালো। আমার দাদু, ওনার বাবা, আমরা সবাই জ্যোতিষী ছিলেন আমাদের বাড়িতে। ও, ওটাই তো রাহু, কেতু অ্যান্ড মাই ফুট। ননসেন্স। এটা শুনে মতির খুব রাগ হলো। সে বলল, বেরিয়ে যান এখান থেকে, চাই না আপনাদের সাহায্য। রকেট কিভাবে বানাতে হবে সেটা আমি দেখে নেব। তোমার এই রকম ব্যবহার আশা করিনি। গুড বাই। অধিকর্তারা চলে যেতেই মতি হতাশ হয়ে কাঁদতে লাগলো। একটাই তো স্বপ্ন দেখেছিলাম জীবনে, আকাশে রকেট ওড়ানোর, কিন্তু এই শহরের বাবুরা ওটাও ছিনিয়ে নিয়ে গেল। কিছুদিন যাবার পর মতির লঙ্কার চারাগুলো বড় হয়ে গেল, আর দেখতে দেখতে গাছে লঙ্কা আসতে শুরু হলো। একদিন মতি খেতে এলো আর ও দেখলো একটা বিশাল লঙ্কা হয়েছে। লঙ্কা দেখে মতি অবাক হয়ে গেল। আমি ফর্মুলা 10 ব্যবহার করেছিলাম, ফর্মুলা 1 ব্যবহার করতাম তো এইরকম লঙ্কার চান্সেস ছিল, কিন্তু ফর্মুলা 1 বানানো এত সহজ না। কিন্তু তাও এত বড় লঙ্কা কিভাবে হলো? মনে হয় প্রকৃতির কোনো চমৎকার হবে। মতি ওই বিশাল লঙ্কাটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎই তার মনে হলো যে লঙ্কাটা রকেটের মতো দেখতে।
লঙ্কা রকেটের মতো দেখতে। লঙ্কা প্রকৃতিতে গরম হয়, আর গরমও সহ্য করতে পারে, আর তৈরিও করতে পারে। যদি আমি এই লঙ্কা থেকে রকেট বানিয়ে দিই, তাহলে এটা সূর্য পর্যন্ত যাবে, আর সেখানে গিয়ে ওখানকার তাপও সহ্য করতে পারবে। এই কথা মনে হতেই মতি আনন্দিত হয়ে উঠল। ভগবান, তোমার অনেক অনেক ধন্যবাদ। একটা রাস্তা বন্ধ হয়ে যায় তো অন্য রাস্তা নিজের থেকেই খুলে যায়। এখন না আমার কোনো টেকনিক্যাল সাপোর্ট চাই, না হাই কোয়ালিটির মেটেরিয়াল। ডিজাইনও আমার, আর রকেটও আমার। মতি ক্রেন ডেকে ওই বিশাল লঙ্কাটা তুলে তার গোডাউনের সামনে নিয়ে এলো। লঙ্কাটা দেখতে গ্রামের লোকেরা জড়ো হলো এবং দেখে অবাক হয়ে গেল। মতি দিনরাত লঙ্কার ওপর কাজ করতে লাগলো। সে লঙ্কার গায়ে এমন এক যন্ত্র ফিট করলো যা সূর্যের প্রতিটি খবর পৃথিবীতে পৌঁছয়। সূর্যের তাপে যেন কোনো ক্ষতি না হয়, তার জন্য আমাকে রকেট অবশ্যই আমাকে পাহারা দিতেই হবে। মতি লঙ্কার মধ্যে গোলা বারুদ ভরে দিল। লঙ্কার রকেট আকাশে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেল। তারপর আর কি, মতি সঠিক দিন দেখে রকেট ওড়াবে বলে ঠিক করলো। তাড়াতাড়ি ওই দিন উজ্জ্বল সূর্য উঠল। গোডাউনের সামনে রকেট তৈরি হলো। মতি গোডাউন থেকে রকেট কন্ট্রোল করতে লাগলো। সমস্ত গ্রাম দেখতে লাগলো। মতি ঈশ্বরের নাম নিয়ে বোতাম টিপল এবং লঙ্কা থেকে ধোঁয়া বেরোতে লাগলো। লঙ্কার ধোঁয়াতে সব গ্রামবাসী এবং মতি বিরক্ত হয়ে গেল। সবাই খুব জোরে জোরে কাশতে লাগলো এবং এদিক ওদিক ছুটে চলে গেল। কিন্তু মতি পালালো না, কারণ রকেটের ওড়া এখনো বাকি আছে। এতক্ষণ ধরে সিগন্যাল দিচ্ছে, কিন্তু এটা উঠছে না কেন? মতি বিরক্ত হয়ে গেল। লঙ্কা থেকে অনেক ধোঁয়া বেরোতে লাগলো এবং কাশতে কাশতে সারা গ্রামবাসী ক্লান্ত হয়ে পড়ল। ধোঁয়ার ঝাঁঝে মতির নাক কান থেকে রক্ত বেরোতে লাগলো। তবুও সে চুপচাপ নিজের কাজ করতে লাগলো। লঙ্কা সমস্ত ঝাঁঝালো ধোঁয়া বাইরে বের করে দিল, আর চমৎকার হয়ে গেল। মতি বারুদের গন্ধ পেল, আর দেখতে দেখতে লঙ্কা রকেট আকাশে দ্রুত গতিতে উড়তে লাগলো। লঙ্কা রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আকাশের গভীরে অদৃশ্য হয়ে গেল। রকেট আকাশে সুড়ঙ্গ বানালো এবং মতি অনেকক্ষণ ধরে ওই সুড়ঙ্গটা দেখতে লাগলো। অসাধারণ রকেট! আকাশে যেন ক্ষতি না হয়, তাই সব ধোঁয়া এখানেই ছেড়ে গেল। আর আমরা মানুষেরা যত উপরে পৌঁছায় ততই খারাপ হয়ে যায়। আমার বিশ্বাস এই রকেট আমাকে হতাশ করবে না। এইভাবে লঙ্কা রকেট যেতে যেতে মানুষদের শিক্ষা এবং যে কোনোভাবেই ওড়ার সাহস দিয়ে গেল। খড়গপুর নামের একটা গ্রামে ঢন্ডু নামের একটা নমুনা থাকত। ও কারোর কথা শুনতো না, সব সময় নিজের ইচ্ছায় চলতো আর ফেঁসে যেত। কিরে ঢন্ডু, মোষের শরীর কেমন আছে এখন? চাচা, মোষ তো মরে গেছে। কি? ডক্টরকে ডাকিসনি? ডাক্তার আসলে তো 200-400 টাকা খরচ হয়ে যেত। আরে পাগল, এখন 2 লাখের লোকসান তো হয়ে গেল, তার কি হবে? কৃপণতা করলে তো লোকসানই হবেই। গরমকাল শুরু হতে চলেছিল। ঢন্ডু তরমুজের চাষ করতে চেয়েছিল। বাজার থেকে বীজ এনে জমিতে বুনে দিল। কম্পোস্ট আর সেচেরও ভালো করে যত্ন করল, আর কিছুদিনের মধ্যেই তরমুজের ফল ফুটতে শুরু করে দিল। এইভাবেই কিছুদিন কেটে গেল। ঢন্ডু জমিতে এলো আর ও দেখল যে একটাও ফল ধরেনি। এটা দেখে ঢন্ডু খুবই চিন্তায় পড়ে গেল। বীজগুলো তো নকল ছিল, একটাও ফল হলো না। এখন তো সব গাছ তুলে ফেলতে হবে মনে হচ্ছে। এই বলে ঢন্ডু গাছগুলো তুলে ফেলতে লাগলো। শেষে একটা গাছ বেঁচেছিল। ঢন্ডু ওটাও যেই তুলতে গেল, তখন ওর নজর পড়ল আরেকটা গাছের তরমুজের ওপর। এই ফল ধরা গাছটা থাক, বড় হয়ে গেলে তাহলে আমরা খেতে পারবো। এই বলে ঢন্ডু ঘরে চলে এলো। বেশ কিছুদিন কেটে গেল।
গাছে থাকা ছোট্ট তরমুজটা বড় হতে লাগলো, প্রতিদিন বাড়তে থাকলো, পরিমাণের বেশি বড় হয়ে গেল আর বাড়তে বাড়তে পাহাড়ের মতো বড় হয়ে গেল। ঢন্ডু জমিতে এলো আর তরমুজ দেখে ও অবাক হয়ে গেল। ওর আকাশ ছোঁয়া খুশি হলো। তরমুজের ওপর উঠে ঢন্ডু নাচতে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। ঢন্ডুর চিৎকার শুনে পুরো গ্রামবাসী ওর জমিতে গেল আর তরমুজ দেখে চমকে গেল। এটা তরমুজ না বাঘ? এরকম তরমুজ জীবনে কখনো দেখিনি। তারপর আর কি, আশেপাশের গ্রামেও এই কথা ছড়িয়ে পড়ল আর কিছু ব্যবসায়ী দরদাম করার জন্য ঢন্ডুর জমিতে পৌঁছল। দরদাম করতে করতে দাম 2 লাখ টাকা পর্যন্ত পৌঁছল। 2 লাখ দেব, বেচবে? পাগল হয়ে গেছো নাকি? এর সাইজটা একবার দেখেছো? সাইজটাই তো সমস্যা। কাটতে হবে, তারপর বেচতে হবে, না বিক্রি হলে স্টোর করতে হবে। আমাদের তো খরচা বাড়বে। 2 লাখে রাজি হয়ে যাও। তবুও ঢন্ডু রাজি হলো না আর ব্যবসায়ীরা চলে গেল। একদিন ঢন্ডু তার বন্ধুর তরমুজের দোকানে চিন্তিত হয়ে বসেছিল। ওর বন্ধু কাস্টমারকে তরমুজ বিক্রি করছিল। কি রে, ভেতরটা লাল হবে তো? আরে আমি কি করে জানবো? আমি কি ভেতরে ঢুকে দেখেছি? এই কথা শুনেই ঢন্ডুর মাথায় শয়তানি বুদ্ধি এলো। ঢন্ডু বন্ধুকে বলল, লোকেরা তরমুজ কেন খায়? গরমের হাত থেকে বাঁচার জন্য। গরমের হাত থেকে বাঁচার জন্য লোকেরা তরমুজ খায়? তাহলে তরমুজের ভেতরে থাকতেও তো পারে। তারপর আর কি, ঢন্ডু ওখান থেকে দৌড়ে পালালো আর কারিগরের সাথে জমিতে পৌঁছলো। তরমুজের ভেতরে একটা বাড়ি বানিয়ে দাও, লোকে এটা খেতে না, এতে থাকতে আসবে। কারিগররা কাজ শুরু করলো। দিন রাত কাজ করতে করতে 1 সপ্তাহের ভেতরে তরমুজের মধ্যে 100-200 রুম তৈরি হয়ে গেল। তারপর আর কি, ঢন্ডু জায়গায় জায়গায় তরমুজ হাউসের পাবলিসিটি করা শুরু করে দিল। একদিন ঢন্ডু তরমুজ হাউসের সামনে দাঁড়িয়েছিল। তখনই ওখানে একটা দামি গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে এক দম্পতি নেমে ঢন্ডুর কাছে এলো। আপনি কি ঢন্ডু? হ্যাঁ বলুন। আমাদের নতুন বিয়ে হয়েছে। আমরা আমাদের হানিমুন কুল্লু মানালিতে না, আপনার তরমুজ হাউসে কাটাতে চাই। একদিনের চার্জ কত হবে? 2 লাখ। তারপর কি, দম্পতি ওকে 2 লাখ টাকা দিল আর দুজনে তরমুজ হাউসে হানিমুন কাটালো। তারপর ঢন্ডু তরমুজ হাউসে একটা রেস্টুরেন্ট খুলল আর ওর উপার্জন বাড়তে শুরু করলো। বড় বড় অ্যাক্টররা, নেতারা, ফরেনাররা তরমুজ হাউসে আসতে লাগলো আর ঢন্ডু কোটিপতি হয়ে গেল। একদিন একটা মিউজিয়ামের কিছু লোক ঢন্ডুর কাছে এলো আর বলল, আমরা এই তরমুজ হাউস মিউজিয়ামে রাখবো, বলো কত দাম চাও? আমি বিক্রি করতে চাই না। বিক্রি করে দাও, এমনিতেও বর্ষায় এখানে কেউ আসবে না আর এটা পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। আমরা প্রযুক্তি দিয়ে 1000 বছর সামলে রাখবো। তবুও ঢন্ডু রাজি হলো না আর যা হবার তাই হলো। গরম শেষ হতেই বৃষ্টি শুরু হয়ে গেল আর তরমুজ হাউসে তালা লাগিয়ে রাখতে হলো। এখন কেউ তরমুজ হাউসে আসতে চায় না। বৃষ্টির জন্য ঢন্ডুও 2 সপ্তাহ বাড়িতে বন্দি থাকলো। যেই বৃষ্টি থেমে গেল, ঢন্ডু জমিতে গেল। পৌঁছে ও দেখল তরমুজ হাউস মাটিতে পড়ে গেছে। ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছিল। এসব দেখে ঢন্ডু বুক চাপড়ে চাপড়ে কাঁদতে লাগলো।
হে ভগবান, এ কি হয়ে গেল? আমি বরবাদ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। মিউজিয়াম ওয়ালাদের কথা শুনলে পয়সাও পেতাম আর প্রতিষ্ঠাও পেতাম, এখন তো সব শেষ হয়ে গেল। এইভাবেই ঢন্ডুর নিজের জেদের জন্য ওর সব কিছু শেষ হয়ে গেল। এটা হচ্ছে গ্রামের একটা মহিলা সরোজের গল্প। সরোজ অভিনয় করে লোককে ঠকিয়ে সুবিধে আদায় করা এক চালাক আর মিথ্যুক মহিলা। সুমিত আর দীপিকা, পাশের বাড়ির পিঙ্কি আমাদের বাড়ি আসছে। তোমরা দুজন তাড়াতাড়ি মাথায় জলপট্টি বেঁধে আর গায়ে চাদর দিয়ে শুয়ে পড়ো। কিছুক্ষণ পরে সরোজ যখন পিঙ্কির পায়ের আওয়াজ শুনতে পেল, তখন সে তার ছেলে আর মেয়ের মুখে একটা থার্মোমিটার দিয়ে দিল। বোন সরোজ, তুমি আগের মাসে আমার থেকে 2000 টাকা ধার নিয়েছিলে। আমার বাড়িতে অতিথি এসেছে, খরচা বেশি হবে। তুমি কি আমার ওই 2000 ফেরত দেবে? বোন, আমার বাচ্চাদের কাল থেকে জ্বর এসেছে, কালই আমি 5000 টাকার ওষুধ কিনেছি। আমি তোমার টাকাটা পরের মাসে দিয়ে দেব। বোন, তোমার কাছে যদি এখন 4-5 কিলো আটা হয় তো আমাকে একটু দিয়ে যাও। সব টাকা ওষুধের পেছনে খরচ হয়ে গেছে, ঘরে কিচ্ছু নেই আমার কাছে। পিঙ্কি সরোজের বাচ্চাদের ওপর দয়া হলো। সে সরোজের বাড়িতে আটা পৌঁছে দিয়ে গেল। খুব সুন্দর আমার সোনারা, তোমরা খুব ভালো অভিনয় করেছো। এখন তাড়াতাড়ি উঠে পড়ো, ফ্রি আটা এসে গেছে। আমি তোমাদের কচুরি বানিয়ে দিচ্ছি। সরোজ প্রতি সপ্তাহে একটা করে লিস্ট বানাতো, যেখানে সে যাদের কাছে টাকা ধার করত তাদের নাম লিখে রাখতো। মনোরমা, মুন্নি, পিঙ্কি, পূজারামা। এদের কাছ থেকে তো আমি টাকা নিয়ে নিয়েছি। আজ সীতা বোনের বাড়িতে যাব। সরোজ তার মেয়ের কপালে টমেটো ফাটিয়ে একটা পট্টি বাঁধল এবং গ্রামের আরেক মহিলা সীতার বাড়িতে গেল। সীতা বোন, আমার মেয়ের মাথায় চোট লেগেছে, তুমি আমাকে 4000 টাকা ধার দেবে? আমাকে এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ বোন, এক্ষুনি দিচ্ছি। এইভাবে লোকেদের ঠকিয়ে সরোজ টাকা নিত। একদিন পিঙ্কি যখন সরোজের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে সরোজ আর তার বাচ্চাদের হাসির আওয়াজ শুনতে পেল। পিঙ্কি জানালা দিয়ে উঁকি মেরে দেখল সরোজ আর তার বাচ্চাদের মাথায় টমেটো ফাটিয়ে পট্টি বাঁধছিল এবং কারোর কাছে টাকা চাইতে যাবার জন্য তৈরি করছিল। এইসব দেখে পিঙ্কি সব কিছু বুঝে গেল। ওই দিন সন্ধেবেলায় পিঙ্কি ও তার স্বামীর গুরুদেব বাড়িতে এলেন। পিঙ্কি গুরুদেবকে সরোজের ব্যাপারে সব কথা বলল। ওই মহিলাকে শোধরানোর জন্য আমার কাছে একটা উপায় আছে। গুরুদেব পিঙ্কিকে একটা কৌটো করে জিরে দিল। এটা কোনো সাধারণ জিরে নয়। যদি এটা পেটের মধ্যে চলে যায় তাহলে ওই ব্যক্তি যা বলবে সব সত্যি হয়ে উঠবে একেবারে। পিঙ্কি তাড়াতাড়ি সেই জাদুই জিরে নিয়ে সরোজের বাড়ি গেল। বোন সরোজ, আমার স্বামী বাজার থেকে অনেক জিরে কিনে এনেছে। আমি ভাবলাম কিছুটা জিরে তোমাকেই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ বোন, তুমি খুব ভালো কাজ করেছো। জিরে তো খুব কাজের জিনিস, প্রায় সব তরকারিতেই জিরে দিতে হয়। পরের দিন সরোজ পিঙ্কির দেওয়া জিরে দিয়ে তরকারিতে ফোড়ন দিল। খাবার খাওয়ার পর সে তার গলায় একটা পট্টি লাগালো আর নিজের হাত বেঁধে গ্রামের আরেক মহিলার বাড়িতে টাকা চাইতে গেল। সুষমা বোন, আমি সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গেছি, আমার হাত ভেঙে গেছে। আমার স্বামী এখনো মাইনে পায়নি, তুমি আমাকে 1500 টাকা ধার দেবে? সরোজ টাকা নিয়ে বাড়ি ফিরল। আজকের টার্গেট সফল হয়েছে, চলো বাচ্চারা শপিং করতে যাই। ওই দিন সন্ধ্যায় সরোজ ছাদ থেকে জামা কাপড় তুলে নিচে নামছিল। তার পা হড়কে গেল আর হাত সত্যিকারই ভেঙে গেল। তার 2 বাচ্চা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারবাবু সরোজের গলায় পট্টি লাগিয়ে হাতে ব্যান্ডেজ করে দিল। 1 মাস পর ওর হাত ঠিক হলো। 1 মাস ধরে কারোর কাছে টাকা পয়সা চাইনি, আজকে কোনো বড় হাত মারতে হবে।
শোনো, আমি আর বাচ্চারা অনেক নাটক করেছি, এবার তোমার পালা। পিঙ্কি তার ঘরে বসে লাউ কাটছিল। হঠাৎ সরোজ কাঁদতে কাঁদতে পিঙ্কির ঘরে এলো। পেছনে তার দুটো বাচ্চা বাবাকে একটা খাটের ওপর শুইয়ে নিয়ে এলো। পিঙ্কি বোন, আমার স্বামীর হার্ট অ্যাটাক করেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, আমাকে 50,000 টাকা ব্যবস্থা করে দাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। পিঙ্কি জানতো যে সরোজ নাটক করছে, তাও সে সরোজকে 50,000 টাকা দিয়ে দিল। সরোজের পরিবার যখন রাত্রিবেলা 50,000 টাকা পাওয়ার জন্য আনন্দ করছিল, তখন সরোজের স্বামীর হঠাৎ সত্যি সত্যি হার্ট অ্যাটাক হলো। হায় ভগবান, এসব কি হচ্ছে? সেদিন আমি হাত ভাঙার নাটক করলাম আর সত্যি সত্যি হাত ভেঙে গেল, আর আজ হার্ট অ্যাটাকের কথা বললাম তো সত্যি হার্ট অ্যাটাক হলো। আমি এখন কি করব? রাতে তো কোথাও ডাক্তারও পাবো না। যখন সরোজ আর তার বাচ্চারা কাঁদছিল, তখন পিঙ্কি আর পিঙ্কির গুরুদেব সরোজের বাড়িতে এলো। আমি আমার গুরুদেবের দেওয়া জাদুই জিরে তোমাকে দিয়েছিলাম, তুমি সেটা খেয়েছিলে, তাই তোমার মুখের সব কথা সত্যি হয়ে যাচ্ছিল। এবার বলো, মিথ্যে বলাতে মজা আছে কিনা? আমাকে ক্ষমা করে দাও পিঙ্কি, আমি আজ থেকে কখনো মিথ্যে কথা বলবো না টাকা নিতে। গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন এবং আমার স্বামীকে সুস্থ করে দিন। আমি প্রতিজ্ঞা করছি, এখন কখনো লোকেদের সঙ্গে টাকা নিয়ে নিজের ফায়দা করব না। সরোজ গুরুদেবের পা ধরে ক্ষমা চাইতে লাগলো। গুরুদেব সরোজের স্বামীকে সুস্থ করে দিল। সেই দিনের পর থেকে সরোজ মিথ্যে কথা বলা এবং লোককে ঠকিয়ে টাকা নেওয়া বন্ধ করে দিল। দিল্লি শহরে মায়া আর তার ভাই মোহনের সাথে মোমো বিক্রি করত। নিজেদের বাবাকে ছেড়ে দুজনে দিল্লিতে রোজগার করতে এসেছিল। ওরা দেখল যে দিল্লিতে মোমোর ব্যবসা খুব ভালো ছিল। দিদি, ব্যাস 1 সপ্তাহ হলো আর আমাদের খুব ভালো রোজগার হচ্ছে। আমি তো খুব খুশি দিদি। যদি তোমার কাজ এভাবে ভালোভাবে চলতে থাকে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি মা বাবাকেও দিল্লিতে ডেকে নিতে পারি। মায়া আর মোহন খুব পরিশ্রম করে নিজেদের কাজ করছিল। আস্তে আস্তে ওদের দোকানের সামনে লম্বা লাইন পড়তে শুরু হয়ে যায়। ওদের দোকানের পাশেই কালা আর মন্টুর দোকানও ছিল। মান্টু ভাই, দেখছো ওদের দুজনকে? হ্যাঁ, এরা যদি এখানেই থাকে তাহলে আমাদের দোকান বন্ধ করে দিতে হতে পারে। আমি এই জায়গা 5 বছর ধরে দোকান চালাচ্ছি, আমি তো নড়বই না। যদি প্রয়োজন হয় তাহলে আমি ওদের উঠিয়ে দেব। হ্যাঁ কালা, আমিও তোমার সাথেই আছি, ওদের এখান থেকে উঠিয়ে দিতেই হবে। কিছু মাস পরে মায়া আর মোহনের মা বাবা দিল্লি চলে আসে। মা বাবা, তোমাদের দেখে খুব আনন্দ হচ্ছে। বাবু, তোমাদের উন্নতি দেখে আমারও খুব খুশি হচ্ছি। একদিন কালা আর মন্টু হিংসের চোখে মোমোর দোকান দেখতে দেখতে কথা বলছিল। মন্টু, এবার তো কিছু একটা করতেই হবে। দেখো ভাই, খাওয়ার জিনিস, যদি কোনোভাবে কাস্টমাররা এদের খাবারের প্রতি বিরক্ত হয়ে যায় তাহলে ব্যাস ওদের ব্যবসা চৌপাট হয়ে যাবে। ওদের মোমোর বাসনে আমরা ইঁদুর মারার বিষ দিতে পারি। কালা, ইঁদুর মারার বিষ খেয়ে যদি কেউ মরে যায় তাহলে? কেউ মরবে না, আমি জানি, অল্প একটু দিয়ে দেব। একবার যদি কিছু লোক অসুস্থ হয়ে যায় তাহলে সব কাস্টমার পালিয়ে যাবে। বাহ, কি প্ল্যান ভেবেছো কালা ভাই, তোমাকে তো মানতেই হবে। মোহন, আজ আমাদের কাছে বেশি মোমোস বেঁচে নেই, এগুলো বাড়িতে নিয়ে যাই আর এগুলোই খেয়ে নেব রাতে। হ্যাঁ দিদি, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, আর মা বাবাও আমাদের মোমোগুলো টেস্ট করতে পারবে। মায়া আর মোহন মোমো নিয়ে বাড়িতে পৌঁছয়। সমস্ত ইঁদুরের বিষ মেশানো মোমোগুলো মায়া, মোহন আর ওদের বাবা মা মিলে খেয়ে নিল। পরের দিন সকালে মা বাবার শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ হওয়ার জন্য ওদের হাসপাতালে ভর্তি করতে হলো। ওদের ফুড পয়জন হয়ে গেছে। ওদের বয়সের জন্য ওদের শরীর কমজোরি হয়ে যাচ্ছে। ডাক্তার, মা বাবা ঠিক হয়ে যাবে তো? এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করো যাতে ওনারা ঠিকঠাক হয়ে যান। দিদি, আমাদের কাছে যা টাকা আছে তা দিয়ে কি মা বাবার চিকিৎসা হয়ে যাবে? জানি না মোহন,
কিন্তু আমরা চেষ্টা করব যাতে মা বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তুমি ওনাদের সাথে থেকো, আমি দোকানে যাচ্ছি। মাসখানেক পর মায়া আর মোহনের মা বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু মায়া আর মোহনের সব টাকা মা বাবার চিকিৎসায় খরচ হয়ে যায়। মায়া আর মোহনকে তাদের ঘর বাড়ি ছেড়ে একটা ছোট্ট বাড়িতে যেতে হলো, নিজের দোকান ছেড়ে ঠেলায় যেতে হলো। 4 বাটি মোমো বানানোর বদলে 1 বাটি মোমো বিক্রি হতো, ব্যাস। মন্টু ভাই, এদের সাহস তো দেখো, এত কিছু হওয়ার পরেও এখানে ঠেলা নিয়ে চলে এসেছে মোমো বিক্রি করতে। আর কিছু সময় এদের অবস্থা দেখে মনে হচ্ছে বেশি দিন টিকতেও পারবে না। সেই সময়ই ঠেলাতে কিছু কাস্টমার আসে। দিদি, কাল আপনাদের এখান থেকে 1 প্লেট মোমো খেয়েছিলাম আমি। মোমো খেয়েই আমার পেট ব্যথা একেবারে কমে গেল। আজ 2 প্লেট খাবো। নিশ্চয়ই খাবেন স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। মা, কাল তোমাদের মোমো খেয়ে আমার হাঁটুর ব্যথা কম হয়ে গেছে, আজকেও দিও 1 প্লেট। মোহন, তোমাদের মোমো খেয়ে আসার 1 বছরের পুরনো পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে। আর আমার বউয়ের কোষ্ঠকাঠিন্য হচ্ছিল, সেটাও ঠিক হয়ে গেছে। এমন কি জাদু আছে তোমাদের মোমোতে যে অসুস্থ ঠিক হয়ে যাচ্ছে? হ্যাঁ, আজ 10 প্লেট প্যাক করে দাও, পুরো পরিবারকে খাওয়াবো। মন্টু ভাই, আমার তো দোকান বন্ধ করে গ্রামে ফিরে যাওয়ার অবস্থা হয়ে উঠেছে। সব কাস্টমাররা শুধু মোমো খায়। আমার শরীর খারাপ করার চেষ্টা করলাম, কিন্তু এখান তো উল্টোই হচ্ছে। ওদের মোমো দিয়ে তো লোকজনের শরীর ঠিক হয়ে যাচ্ছে। মায়া আর মোহনের উন্নতি আকাশ ছুঁয়ে যাচ্ছিল। এখন ওদের কারিগরের দরকার পড়ল, আর কালা আর মন্টু হাত জোর করে ওদের কাছে ক্ষমা চাইল। ওরা সব সত্যি কথা বলে দিল। এসব শুনে মায়া প্রচণ্ড রেগে গেল আর ওদের কাজে রাখতে মানা করে দিল। কালা আর মন্টু কাঁদতে কাঁদতে ওদের দোকানে ফেরত চলে গেল আর গ্রামে চলে গেল। মায়া আর মোহন ওদের জাদু মোমোর জন্যে খুব নামি দামি আর ধনী লোক হয়ে গেল।